আপনার শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় দেন, প্রধানমন্ত্রী তো দিয়ে দেন, আপনার তারেক রহমান ধরেন উপপ্রধানমন্ত্রী থাকুক, বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে যান ভাই, এমন পর্যায়ে নিয়ে যান যাতে 2000 মানুষগুলোর জীবন আপনারা ফিরিয়ে দিতে পারেন। পারবেন সেটা? সেটাকে ফিরিয়ে দিতে পারবেন? বাস্তবায়ন আপনারা চাইলেও করতে পারবেন না। ক্ষমতার স্বাদ তো খুব আনন্দ গ্রহণ করছেন, এই 2000 মানুষের জীবনটা ফিরিয়ে দিন। আপনারা যে হাসিনাকে এখন বৈধতা দিচ্ছেন, 5 তারিখে যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যায়, সেই সময়টা তো একটা সাংবিধানিক শূন্যতার জায়গা তৈরি হয় এবং কোনো নিয়ম কানুনের বলয়ে আমার মনে হয় না কোনো সংবিধান বিশেষজ্ঞ সেক্ষেত্রে ফেলতে পারবে। এবং আমরা তখন দেখেছিলাম যে যেই মুহূর্তে আসলে ছাত্র জনতা বা বাংলাদেশের আপামর জনতা একরকম সিদ্ধান্ত নেওয়ার দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় আসলে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা হচ্ছে যে সেনা বাহিনী যে প্রধান ছিলেন তার কাছে আসলে দেখা করতে গিয়েছিলেন, বা সেই সময় ধর্ণা ধরার জন্য অন্য কোনো একটা পরিকল্পনা ঘটছিল। তো সেই মুহূর্তে কিন্তু সেটাকে মিটিগেট করার জন্য আমরা কিন্তু সেই সময়ও চেষ্টা করেছি দেশে যেন আর কোনো রকম খুনাখুনি আর কোনো রক্তপাত না হয়, সেজন্য একটা স্থিতিশীল পরিবেশের জন্য সবগুলো রাজনৈতিক দলকে সমন্বয় করে আমরা চেষ্টা করেছি একটা জাতীয় সরকারের দিকে যাওয়া যায় কিনা। তারপর আমরা দেখেছি বিএনপির সেক্ষেত্রে বাধা, এবং আমরা তো সে সময় আসলে সংবিধান ছুঁড়ে ফেলে সামনের দিকগুলো এগোতে চেয়েছি, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি তারেক রহমান সাহেব থেকে বিএনপির যারা দায়িত্বশীল নেতারা ছিলেন বা অন্যান্য যারা স্টেক হোল্ডাররা ছিলেন, তারা আসলে বারবার সংবিধানের দোহাই দিয়েছেন এবং সংবিধানকে সামনে রেখে তারা হচ্ছে যে তখন চুপ্পুর ব্যাপারটাকে তারা কিন্তু সরাতে দেয়নি। এবং এক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে বিএনপির থেকেই শুরু থেকেই চুপ্পুকে সরাতে দেওয়া হয়নি, এবং তারা যখন ওত নেয় সেটাও আসলে তাদের প্রেসক্রিপশনেই করতে হয়েছে। এখন ধরেন ডে ওয়ানে যদি আমরা তো জানি যে এই বিএনপি, এই বাংলাদেশ জামাত ইসলামী এবং যারা যারা আছেন তারা আমাদের বন্ধু এবং আমরা রাজপথে একসাথে লড়াই করেছি। এখন এরকম ক্রাইসিস মোমেন্টে তাদের সাথে কি একটা বিরোধী অবস্থান কতটুকু নেওয়া যায়? যেক্ষেত্রে প্রথমে একটা অবস্থান আমরা নিলাম যখন সেনাবাহিনীর প্রধানের সাথে তারা দেখা করতে গেল, সেখানে কিন্তু আমরা একটা অবস্থান নিয়ে সেই প্রেক্ষাপটটা আমরা পরিবর্তন করেছি। কিন্তু তারপরে প্রত্যেকটা পদক্ষেপে তারা ধরেন যারা মুরব্বীরা আছেন তাদের তো রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান আমাদের থেকে অনেক বেশি, তারা যখন বারবার একদিকে আমাদেরকে গাইড করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা কতটা বিরোধিতার জায়গা যেতে পারবো? যদি বিরোধিতা আমরা অবস্থান নিয়ে ফেলতাম সেখানে তো আরেকটা রক্তপথের দিকে চলে যেত, তখন অভ্যন্তরীণ বিপ্লব প্রতি বিপ্লব এই সিচুয়েশনগুলো তৈরি হতো। তো সেটা ফলো করে আমরা চেষ্টা করেছি যে আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে তখন আমরা শপথের ক্ষেত্রে আমাদের ছাত্র তরুণ বা আমাদের যে উপদেষ্টা মণ্ডলী ছিল তারা তখন ওত নিয়েছে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু বলা হয়েছিল যে উপদেষ্টা মণ্ডলী গঠন করার পরেই তারা হচ্ছে যে মানে সংস্কার করে এই যে রাষ্ট্রপতি আছে তাকে আসলে সরিয়ে দেওয়া হবে। তখন একটা সাংবিধানিক শূন্যতার কথা বারবার বলা হয়েছে, কিন্তু এখন কি চাইলে সরানো যেত না? এখন তো সেই সাংবিধানিক শূন্যতার সুযোগটা নেই। এখন যে সরাবে না সেটাও তো বিএনপি বলে নেই। সরাবে না কেন আমি বলি, হ্যাঁ এখন সরাবে না। আপনি তারা সরাবে ধরেন 6 মাস থেকে 1 বছর, তারা চেষ্টা করবে যে তার মেয়াদটা পূর্ণ করতে। মানে এটা এরকম না যে মানে তাদের লাভের জায়গাটা কোনটা। বিএনপি আসলে চায় যে পরবর্তী যে ইলেকশনটা সেটা আসলে তাদের নিয়োগকৃত যে রাষ্ট্রপতি থাকবে তার অধীনে যেন হয়। এখন যদি আপনি এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেন তাহলে বর্তমান নতুন যে রাষ্ট্রপতি হবে এবং সংসদের বয়স সেম হবে, এবং সেই সেম বয়স অনুযায়ী তারপরে ধরেন যে 6 মাস বা যে 1 বছরের সময়সীমার মধ্যে রাষ্ট্রপতি থাকবে নির্বাচনকালীন সময়, সেটা তাদের দলের নাও হতে পারে। তো সেই জায়গাটা তাদের একটা পলিসির জায়গা, এবং তারা যে এত সংবিধান দেখাচ্ছে মূলত সে ঘুরে ফিরে সেই ফ্যাসিজমকে ফিরিয়ে আনার যে নতুন বন্দোবস্ত সেটার বার্তাই হচ্ছে যে বিএনপি আমাদেরকে দিয়ে দিয়েছে অলরেডি। এবং আজকে তো আমরা সংসদ অধিবেশনে দেখলামই যে তারেক রহমান সাহেব, মানে আমি জানি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনো মানে নিজের দলীয় প্রধানের বক্তব্য শুনেও এরকম টেবিল চাপড়েছে কিনা, এত আনন্দিত হয়েছে কিনা যখন তিনি চুপ্পু সাহেবের বক্তব্য শুনছিল। আবার তারেক রহমানকে দেখছিলাম যে খুব হাস্যোজ্জ্বল ভাবে সেটা এনজয় করছে। এটা আমার কাছে লজ্জার লাগে যে এই বেগম খালেদা জিয়াকে এই চুপ্পু নানা রকম কটূক্তি করেছে, নানা রকম অকথ্য ভাষায় কথা বলেছে, তারেক রহমানকে নিয়ে কথা বলেছে। তারা এখন কি বলেছে? রাষ্ট্রপতি যেটাই বলুক না কেন, আপনি যদি আওয়ামী লীগের একজন এরকম প্রতিনিধিকে দিয়ে এগুলো বলান, সেটার মধ্যে আমার মনে হয় না কোনো ক্রেডিট আছে। এই নাহিদ ইসলাম আসিফ মাহমুদ যখন উপদেষ্টা পরিষদে, তো তারা উপদেষ্টা পরিষদে থাকতে তো তাদের 130টার বেশি অধ্যাদেশে সই করেছে, এই রাষ্ট্রপতি সই করেছে। তখনও তো তারা বলে নাই যে এই রাষ্ট্রপতির সই করা অধ্যাদেশ দিয়ে আমাদের বৈধতা আমরা এই পর্যায়ক্রমে নিতে হবে, এটা আমরা নিব না। 1.5 বছর ধরে তো ওনার সই করা অধ্যাদেশের বৈধতা নিয়েই তো এই নাহিদ বা এবং ওনার পরামর্শই তো আর্টিকেল 106 অনুযায়ী
সুপ্রিম কোর্ট রেফারেন্স দিয়েছে রাষ্ট্রপতির। সব করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বৈধতা এসেছে যেই অধ্যাদেশের মাধ্যমে, সেই অধ্যাদেশটা তো এই রাষ্ট্রপতিরই দেওয়া। সুতরাং একটা পর্যায়ে শুরুতে যখন ওনাকে একসঙ্গেই সরিয়ে দিলে ভালো হতো, এটা আমিও মনে করি, যে যখন শুরুতেই শেখ হাসিনা পালিয়ে গেল, এই সরকারের যারা ফ্যাসিবাদ, খুনি, গণহত্যাকারী, 16 বছর 17 বছর ধরে এই দেশটার উপর অনাচার, এমন কোনো অনাচার নাই যা করে নাই, এগুলো নতুন করে বলবার দরকার নাই, সবাই জানে। সেই সরকারের অংশীদার, তাদের অনুগত, তাদের বসানো একজন লোক, তাকে কেন রাখতে হবে? এই ভাবনাটা শুরুতে ভাবলে এটা ভালো ছিল। যখন ভাবা হয়নি তখন টেকনিক্যাল কারণে ওনাকে সরালে রাষ্ট্রের গতি প্রকৃতি কোন দিকে তখন ঘুরতো, যে জামায়াত, এনসিপি এবং বিএনপিকে সমন্বয় করতে করতে এই সরকারের নাবিশ্বাস উঠেছে। একবার কোনো একটা কিছুতে বিএনপির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে জামায়াত এবং এনসিপির দিকে সরকার ঝুঁকে পড়েছে। আবার এনসিপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে বলা হয় যে এই সরকার বিএনপির পার্ট হয়ে গেছে। এই দুই পক্ষ সমন্বয় করতে করতে তো গলদঘর্ম হয়েছে পুরা টাইমটা এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং কোন কোন উপদেষ্টা কোন দলের, কোন পক্ষের, কে কার পারপাস সার্ভ করছে, এইসব অভিযোগ তিনটা দল থেকে সমানে আসতেই থাকতো। সেই অবস্থায় রাষ্ট্রপতি যদি সরিয়ে দিতেন, তাহলে ওই রাষ্ট্রপতিকে তিন পক্ষ একমত হয়ে বসাতে পারতো। ওই বিশ্বাস এদেশের মানুষ করে। কিভাবে বসাতো, কোন প্রক্রিয়ায় বসাতো? ফলে ওই সংকট শুরু হতো না। ফলে রাষ্ট্রপতিকে শুরুতে যেহেতু সরানো হয় নাই, এই রাখাটা রাষ্ট্রের এবং গণতন্ত্র উত্তরণের জন্য অত্যাবশ্যকীয় ছিল। এখন ওনাকে রাষ্ট্রপতি হিসেবে বিএনপি যদি মনে করে যে কতদিন রাখবে, এবং বিএনপির ওনার বক্তব্য, ওনার কাজ, কোনো কিছুকে ওনার বলে আর চালিয়ে দেওয়ার সুযোগ বিএনপিও পাবে না বা কেউ পাবে না। যদি ওনাকে দিয়ে বিএনপি তাদের কাজ, তাদের কথা, তাদের বক্তব্য, তাদের চাওয়াটা ফুলফিল করিয়ে নিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে পারে, তাহলে ওই একজন ব্যক্তি, শুধু ওনার চেহারাটা আপনার অ্যালার্জি হতে পারে, ওনার কোনো কাজ তো কোনো কাজই ওনার কাজ না। বিএনপির যে রাজনৈতিক দৈন্যতা এবং দুর্দশা, সেটা আমি আমার সমালোচকের কথা শুনেই আর কি উপলব্ধি আপনারা করতে পারবেন। কারণ তাদের মানে একটা অর্জন হচ্ছে যে চুপ্পুকে দিয়ে এই কথাগুলো বলানো। এটা খুবই মানে তারা যে এই 17 বছর ধরে একটা আন্দোলন বা সেগুলো যে সফলতার মুখ দেখতে পায়নি, এটা শুনলে আসলে বোঝা যায়। কারণ ক্যালকুলেটিভ ওয়েতে রাজনীতির জায়গা থেকে এরকম শত্রুকে ঘরে বসিয়ে যদি সে মনে করে থাকে ওফ আমার যুদ্ধ জয় হয়ে গেল, চুপ্পুকে দিয়ে আমি কথাগুলো বলালাম, এর থেকে দুঃখজনক আর কিছু হয় না। এবং চুপ্পু যে ইন্টারিম গভর্নমেন্টের সময় কতটা দুঃখ দুর্দশায় ছিলেন, এই আমাদের একটা কালের কণ্ঠ পত্রিকায় আমরা তাদের একটা ইন্টারভিউ দেখলাম যে মানে এখন কাইন্ড অফ তিনি মুক্তি পেয়েছেন, মানে তারেক রহমান সাহেব তাকে সেই মুক্তিটা দিয়েছে, এবং মুক্তি পেয়েই সে তার দুঃখ দুর্দশা বললেন যে আমি অমুক জায়গায় যেতে পারিনি, তমুক জায়গায় যেতে পারিনি, আমাকে একদম গৃহবন্দী করে রাখা হয়েছিল। এখন যেটা বললাম যে সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে তারেক রহমান সাহেব, যারা হচ্ছে যে অনেক বেশি সংবিধান মানে কে ভালোবাসেন, মানে আমি যতটুকু জানি যে আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া নিজেও বলেছিলেন যে সংবিধানকে আসলে ছুঁড়ে ফেলতে হবে। তা আমার মনে হয় না যে বিএনপি আর সেই আইডিওলজিতে বিলিভ করে। সো নতুন ধারার যে বিএনপির রাজনীতি, যারা আসলে এই মুজিববাদী সংবিধানকে আঁকড়ে ধরে সামনের দিকে আগাচ্ছে, তো সেই জায়গায় সালাউদ্দিন সাহেবের চুপ্পুকে তো লাগতোই, এবং তাকে যেন না সরানো হয়, না ফেলানো হয়, সেই জন্য তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সময় সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং তারাও তো একটা অসহায়ের মতো অবস্থায় আছে যে তারা আসলে কোন দিকে যাবে। তারা কি বিএনপির সাথে এখানে ইন্টারনালি ফাইট করতে থাকবে, নাকি সংস্কারগুলা কাজ করবে? মানে তারা তো সারাদিন দিনরাত গালিগালাজ করছে যে এই সরকার কি করছে, এটা করছে, ওটা করছে। তো তাদের এরকম একটা সিচুয়েশন ছিল যে তারা চুপ্পুকে মানে আমরাও মানে আজকে আমি খুবই অবাক, মানে আমি আজকে মনে হচ্ছিল যে মানে কি ব্যাপার যে আওয়ামী লীগের লোকজন কি আবার সব মানে দেশে চলে আসলো নাকি, বা তারা হঠাৎ করে ফেসবুকে এত সরগরম, মানে চুপ্পুকে অপমান করা হচ্ছে কিন্তু মানে রেগে যাচ্ছে বিএনপি সব আমার পরিচিত ভাই বোনরা। তো এটা তো কাইন্ড অফ খুবই সারপ্রাইজিং, কারণ চুপ্পুকে কবে থেকে তারা ওন করা শুরু করলো, এবং চুপ্পু তাদেরকে যেভাবে ওন করছে, মানে আমার কাছে এখন মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব দেশে এসে শুধুমাত্র মানে বিএনপির দায়িত্ব নেয় না, আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের দায়িত্ব তিনি হয়তো বা নিয়েছেন, যে তাদের এই দুঃখ দুর্দশায় তাদেরকে কিভাবে আসলে অ্যাকোমোডেট করা যায়, তাদের রাজনীতিটা কীভাবে সেভ করা যায়, সেই প্ল্যানও আমার মনে হচ্ছে যে ওই আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে ইনক্লুডেড। তো এটা আসলে বাংলাদেশের মানুষ যেটার জন্য আসলে এই জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে, আমি আপনি বা আমরা আজকে যেরকম করে মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা যেভাবে আসলে আজকে সংসদে যেতে পারলাম, আজকে তো একটা খুবই ঐতিহাসিক একটা দিন, এবং সেই ঐতিহাসিক দিনটাকে আসলে কলঙ্কিত করলেন বিএনপিরা। এবং বিএনপিদের হাতে সুযোগ ছিল
তাকে অভিশংসন করে তাকে একটা মানে মানে অ্যাটলিস্ট সংসদে যেন তাকে এরকম একটা মানে কথাবার্তা তার শুনতে না হতো, এরকম সংবিধানের ভিতরে অনেকগুলো অপশনস কিন্তু ছিল, যেটা কিন্তু আজকের আগে থেকে আলোচনা ছিল। কিন্তু তারা খুবই মানে ইগোইস্টিক ওয়েতে তারা জুলাইকে ধারণ না করে, যেরকম প্রথম দিনে তারা সংবিধান সংস্কারের বিষয়ক যে ওটটা ছিল সেখানে যেরকম তারা শপথ নেয়নি, এবং আজকেও তারা সেভাবে চালাচ্ছে। এবং ভাই যে বললেন যে এখন আমাদের মূল লক্ষ্য উচিত যেন এটা ফিরে না আসে, ওইটা ফিরে না আসে, ভাতের মূল্য। ভাই আপনাদের মানে আমি কোনো পলিসি দেখি না, সরি টু সে, আপনারা কাট দিচ্ছেন, এটাকে আমি মানে ভালো বলছি, কিন্তু এখনো আমি জানি না, মানে আমাকে একটু যদি জানাতেন ওনারা যে এটার খাতটা কোথা থেকে আসবে, বরাদ্দটা কোথা থেকে আসবে। মানে আমার তো অলরেডি আমি একটা ঋণগ্রস্ত দেশ, আমার এই টাকাগুলোর উৎসটা কই হবে? ধরেন তারাও তো বলছে 5 থেকে 10 কোটি বা সবাইকে এটার আন্ডারে আনবে, এই আমরেলা আন্ডারে আনবে। তো এই 50,000 বা 100,000 কোটি টাকা যে প্রতি মাসে তিনি দিচ্ছেন, এটা আসলে কোন খাত থেকে আমরা আনবো? বা আমরা কি আসলে আবার সবাই ট্যাক্স দিতে শুরু করব? সাধারণ জনগণকে আবার ট্যাক্স দিতে শুরু করবে কিনা? অথবা তারা যে গভর্নরকে বসিয়েছে সে কি এখন থেকে আবার টাকা ছাপানো শুরু করেছে কিনা? তো দেখা যাবে যে আমি 2,000 টাকা বাজারে নিয়ে গেলেও 1 কেজি চাল কিনতে পারছি না। তো এরকম কোনো প্ল্যান পলিসি ছাড়া তারা যেভাবে মানে ইগোয়েস্টিক ওয়েতে তারা সরকার চালাচ্ছে, এটা সাময়িকভাবে মানে সাধারণ মানুষের কাছে, কিছু মানুষের কাছে মনে হইতেও পারে যে না ঠিক আছে, আমাদের প্রতি মাসে হয়তো 12,000 টাকা দিবে, সবাই হয়তো আসে বুক বাড়তেছে, কিন্তু এটা লং টার্ম তো একটা ভয়ানক দিকে আমরা যাচ্ছি। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য তাকে প্রয়োজন ছিল, সেটা এনসিপির 2 নেতা উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় মেনে নিয়ে তার অধ্যাদেশে নিজেদের বৈধতা নিয়েছে। সুতরাং এটা তারা নিজেরা মেনেই নিয়েছে। তারা যদি এতই বুঝতো তাহলে বলতো যে এই চুপ্পুর অধ্যাদেশে আমার বৈধতা আমি নিবে না, আমি রিজাইন করলাম। ওই গার্ডসটুকু দেখাতো, দেখায়। ভাই গাছ তো আমরা দেখিয়েছি, তারেক রহমান সাহেব থেকে শুরু করে আপনি দেখিয়েছেন, আপনার 2 উপদেষ্টা দেখায়। না ওনা দেখেছে, আপনার 2 উপদেষ্টা রিজাইন করতো যখন তার স্বাক্ষরে, মানে এই রাষ্ট্রপতির স্বাক্ষরে যখন নিজের বৈধতা নিতে হয়, তখন তার যদি লজ্জা লাগতো যে আমি ওনার স্বাক্ষরে আমি বৈধতা নিব না, আমি এই অধ্যাদেশ, ওনার অধ্যাদেশে আমার বৈধতা নিয়ে রাষ্ট্র চালাতে হবে, এই বৈধতা আমি নিব না, আমি গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসছে, এর বৈধতা গণ অভ্যুত্থান দিবে, ওনার দিতে হবে না। সেই কথাটা কি একবার ওই গার্ডস থাকলে কি এমন লোভ, কি এমন মধু যে উপদেষ্টা থাকতেই হবে? অর্ধেক করতেন যে না আমি ওনার স্বাক্ষরে বৈধতা নিয়ে এই চাকরি করব না। কিন্তু চাকরি, একটা চাকরি দিয়েছিল তাকে বেতনভুক্ত, সুতরাং সে সেটা করে নাই। আর তারেক রহমান আওয়ামী লীগের দায়িত্ব শুধু নেবে কেন? তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে গোটা দেশের সবার দায়িত্বই তার, আপনার আমার দায়িত্ব তারেক রহমানের। সুতরাং রিকনসিলিয়েশন এই কথা কেন বলা হচ্ছে? এটা তো জামাতও বলেছে, এটা তো এনসিপি বলছে কিনা জানি না, জামাত ইসলামও বলেছে, বিএনপিও বলেছে। সুতরাং যারা অপরাধী, অপরাধের বিচার হবে। অপরাধ না করলে, যদি ছোটোখাটো অপরাধ হয় সে ভুল স্বীকার করে, সেই জন্যই রিকনসিলিয়েশন করার যে বিধান যেটা আনা হচ্ছে। আবার যারা অপরাধ করেনি, রাষ্ট্রের নাগরিক, শুধু একটা পক্ষের বিলিভার ছিল, তারা কিছু এনসিপিতে ঢুকবে, কিছু জামাতে ঢুকবে, কিছু বিএনপিতে ঢুকবে, কিছু নির্দলীয় হয়ে যাবে। সেটাই তো হচ্ছে। আমরা কি নির্বাচনের সময় দেখি নাই যে ঘুরে ফিরে তারা সব দলের পক্ষেই গিয়েছে? আর আজকে এই সবার দায়িত্ব নিতে হচ্ছে বলেই তো আজকে জাতীয় সংসদে স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল, সেই দল 2/3 মেজরিটি পেয়ে সংসদে, এবং তাদের সরকারের সময় আজকে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের তাদের বিষয়ে শোক প্রস্তাব তো বিএনপি বিরোধিতা করে নাই, করছে না, কারণ এইটাও তাদের প্রতি অন্যায় হয়েছে। সুতরাং এটাও বিএনপির দায়িত্ব সেই অন্যায়ের প্রতিকারটা করা। সুতরাং তারেক রহমান যখন প্রধানমন্ত্রী, দেশের সকল নাগরিকের দায়িত্ব, সকল সংগঠনের দায়িত্ব। হাইলি আপনার সাথে একমত, এবং আমার মনে হয় যে দেশে এখন এই সিচুয়েশন এসে গেছে যেখানে আসলে দিল্লি থেকে এখনই আমার মনে হয় যে শেখ হাসিনাকে আসলে সাদরে ফিরিয়ে সাংবিধানিক যে অ্যাকচুয়ালি সাংবিধানিক শূন্যতাটা ওইটা পূরণ করে আপনার শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় দেন, প্রধানমন্ত্রী তো দিয়ে দেন, আপনার তারেক রহমান প্রধানমন্ত্রী থাকুক, 2 জন মিলেমিশে পুরো বাংলাদেশটাকে আবার নতুন করে, ওই যে ডিজিটাল বাংলাদেশ এরকম ছিল, আপনাদের যে 31 দফা সংস্কার, দুটা মিলে বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে যান ভাই, এমন পর্যায়ে নিয়ে যান যাতে 2000 মানুষগুলোর জীবন আপনারা ফিরিয়ে দিতে পারেন। পারবেন সেটাকে ফিরিয়ে দিতে পারবেন? আপনারা তো ক্ষমতার স্বাদ তো খুব আনন্দ গ্রহণ করছেন, এই 2000 মানুষের জীবনটা ফিরিয়ে দিন।
আপনারা যে হাসিনাকে এখন বৈধতা দিচ্ছেন জানাভাবে যে কে বলছেন বৈধতা দিচ্ছে? ভাই নানাভাবে আপনি হাসিনাকে বৈধতা কে দিচ্ছেন হাসিনাকে কে এই যে বৈধতা হাসিনা এটা দিচ্ছে? করছে না ওইটা আপনারা করছে এসব না বলে বলে আরো আপনারা যা যা বৈধতার বলছেন এই যে সুর রিকনসিলিয়েশনের হাসিনার কথা যে বলে বৈধতার রিকনসিলিয়েশনের প্রশ্নই কথা ওঠে বলে না। দেখবেন 1 বছর পর এই টকশোতেই আপনার মুখ দিয়ে বেরোবে না না ওনারা তো আসলে এই কারণে করেন আরো